হ্যালো। হ্যাঁ, তোমরা একটু যুক্ত হও ভাই, তোমরা একটু যুক্ত হও। সবাই একটু যুক্ত হয়ে নাও। একটু নেটওয়ার্ক কোনো কারণে হয়তো ফল করছে, বুঝছো, নেটওয়ার্ক এই জন্য এরকম হচ্ছে, তাছাড়া এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। যাই হোক, একটু কষ্ট করো, দেখতে থাকো, ক্লাস তো আর অফ করা যাবে না। তো যেটা নিয়ে আমি দ্বিতীয় আরেকটি অঙ্ক নিয়ে কথা বলছি তোমাদের সাথে, এটাও খুবই একটা পপুলার ম্যাথ। অঙ্কটা একটু ভালো করে দেখো, আমি সৃজনশীল আকারে দিচ্ছি। দেখো, অঙ্কটা একটু দেখতে থাকো। এটা সৃজনশীল অঙ্ক, একটু ভালো করে বুঝবে, পরীক্ষা আসার মতো। কোনো সমান্তরাল পাতধারকের প্রত্যেকটি পাতের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং পাতদ্বয় বায়ু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো, স্থাপন করা আছে লিখলে হবে। ওকে। ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ 1.5 গুণন 10⁻² জুল। ওকে, ভালো করে দেখো অঙ্কটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সবাই বোঝার চেষ্টা করবে অঙ্কটা। এরপর আমি যে কোশ্চেনটা এখন করব আর কি, শেষ। এটা আমাদের উদ্দীপক, একটু দেখো তোমরা সবাই উদ্দীপকটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, উদ্দীপকটা লক্ষ্য করো, আশা করি দেখতে পাচ্ছ। কোনো সমান্তরাল পাতধারকের প্রত্যেকটি পাতের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং পাতদ্বয় বায়ু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা আছে। ধারকটিতে ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ, আচ্ছা সরি, এখানে একটু একটা কথা, কোনো উৎসের সাথে যুক্ত করলে, কোনো উৎসের সাথে যুক্ত করলে
ধারকটিকে কোনো উৎসের সাথে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিমাণ হয় এটা। ধারকের প্রত্যেক পাতে চার্জের পরিমাণ এটা। এখন এখানে আসো, আমাদের যে কোশ্চিনটা গ নাম্বার কোশ্চিনটা আগে শোনো। গ নাম্বার কোশ্চিন অনেকভাবে আসতে পারে, আমি কোশ্চিনগুলো বলতেছি যেটা আসতে পারে। ধারকের পাতের চার্জ ঘনত্ব নির্ণয় করো। ওকে, শোনো, আমাদের এখানে বৃষ্টি আসছে বুঝছো, এই জন্য নেটওয়ার্ক ফল করছে আর কি, তোমরা একটু দেখতে থাকো আর কি কষ্ট করে। ধারকের পাতের চার্জ ঘনত্ব নির্ণয় করো, এটা আমাদের একটা কোশ্চিন। এটা যদি গ নাম্বারে না আসে তাহলে গ নাম্বারে এইভাবেও আসতে পারে, এটা না আসে আরেকটা আসতে পারে। কি আসতে পারে সেটা দেখো, আমি সম্ভাব্য কোশ্চিনগুলো বলতেছি। আরেকটা আসতে পারে যে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে প্রাবল্য নির্ণয় করো। প্রাবল্য ওকে। এরপর ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। ঘ নাম্বার কোশ্চেন যেটা আসতে পারে যে এই যে ধারকটা দেখো, আমি আবারও বলছি, তোমার একটা ফোনের ব্যাটারি আছে, ফিল করো আগে, ফোনের একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা তুমি একটা সোর্সের সাথে না লাগালে, তোমার যে প্লাগ আছে সেটার সাথে যদি না লাগাও সকেটের সাথে, এটা চার্জ দিতে হবে না। তাই ধারককে চার্জ করতে হলে চার্জ সৃষ্টি করা যায় না, বহির কোনো উৎসের সাথে যুক্ত করে, সোর্সের সাথে কানেক্ট করে, সোর্সের সাহায্যে সেখানে চার্জ নিয়ে আসা হবে। তো আলটিমেটলি সেই জিনিসটাই তোমাদেরকে এখানে বলছি। তো আমাদের এখানে একটু লক্ষ্য করে দেখো যে সেই কোশ্চেনটা এই যে বলছে যে ধারকটিকে কোন উৎসের সাথে যুক্ত করলে সঞ্চিত শক্তি হয় এত। এখন আমার কোশ্চেন হচ্ছে উৎসের বিভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি কিন্তু বলিনি ধারকের বিভব পার্থক্য, শব্দটা ইম্পর্টেন্ট। উৎসের বিভব পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা একটু আগে শুনবে ভালো করে, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। কিন্তু দেখো, ধারকের এই যে দুইটা পাত, এপার চার্জ দিলে এপারও চার্জ আসবে, এই পাতের ভোল্টেজ বেড়ে গেল, এটা কমে গেল, ফলে এদের মাঝেও একটা বিভব পার্থক্য আছে। ধারকের বিভব পার্থক্য মানে ধারকের এক পাত থেকে আরেক পাতে 1 কুলম ধনাত্মক চার্জ নিয়ে যেতে যে কাজ। কিন্তু উৎসের বিভব পার্থক্য মানে এই ধারকটা যার সাথে যুক্ত করছি, যে সোর্সের সাথে যুক্ত করছি, তার বিভব পার্থক্য। আমি আবারও বলছি, দুইটা শব্দ, একটা হচ্ছে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য, সেটা আলাদা ব্যাপার। আর আরেকটা হচ্ছে ধারকটা যখন চার্জ করব, এনার্জি স্টোর করব চার্জ রূপে, তখন যে সোর্সের সাথে যুক্ত করছি তার বিভব পার্থক্য। আমি দ্বিতীয়টা চেয়েছি আর কি। আর ঘ নাম্বার আরেকটা কোশ্চেন, এটা না হয় এটা হতে পারে ঘ প্রাইম, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান (0.5 সেন্টিমিটার, ভালো করে দেখো 0.5 সেন্টিমিটার পুরুত্বের কাচের ফালি দ্বারা, আর এখানে দিয়েই দিছে T=80, কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80, এটা দিয়ে আছে। কাচের ফালি দ্বারা কাচের ফালি রাখলে ধারকত্ব পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। মানে আগে তো বায়ু রাখছিল, আগে তো বায়ু ছিল, এবার দেখো এটা দিছো কাঁচ, হবে কিনা বিশ্লেষণ করো। কাহিনী শেষ। দেখো সবাই মনোযোগ দাও, আমি আবার বলছি, টেনশন নেওয়ার দরকার নেই, একটু সময় লাগছে লিখতে আর কি। তো যেটা নিয়ে কথা বলছিলাম, আমার যেটা হচ্ছে, আমার একটা সমান্তরাল পাত ধারক দিছে, সেই পাত ধারকের আমার কি দিছিল, প্রত্যেকটা পাতের তোমার হচ্ছে
আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে ব্যাসার্ধ। তো ভালো করে বুঝো, আমাকে কিন্তু এখানে পাতের ব্যাসার্ধ দিয়ে দিছে, তার মানে পাতগুলো বুঝতেই পারতেছো সমান্তরাল পাত ধারক, কিন্তু পাতগুলো পয়সার মতো, মানে পাতগুলো হচ্ছে বৃত্তাকার পাত। এরপর যে কথাটা বলা হয়েছে, পাতদ্বয়কে এত দূরত্বে রাখা হয়েছে। তারপর যে জিনিসটা তোমাকে বলা হয়েছে গ নাম্বার কোশ্চেনে, যে ধারকের পাতের চার্জ ঘনত্ব এবং ধারকের প্রত্যেক পাতে কত চার্জ আছে সেটা দিয়ে দিছি। পাতের ক্ষেত্রফল বের করতে পারলে তোমরা জানো যে চার্জ ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জ। যদি মোট চার্জ জানি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে চার্জ ঘনত্ব পাবো। আবার দেখো আরেকটা জিনিস দিচ্ছে, ধারকের পাতদের মধ্যবর্তী স্থানের প্রাবল্য নির্ণয় করো। তো টেনশন করার দরকার নাই, আমরা ধীরে ধীরে অঙ্কটা একটু বোঝার ট্রাই করব। সবাই দেখো, এরপর আরেকটা ধারকের ছোট অঙ্ক আছে, বুঝছো? দেখো, তো গ নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো, সবাই জানো আমরা গত একটা ক্লাস তার আগের ক্লাস কষ্ট করছি। গ সিগমা ইকাল টু আমরা সবাই জানি কিউ বাই এ। সে বড় হাতের কিউ লেখো, ছোট হাতের কিউ লেখো, ফ্যাক্টর না। কিউ বাই এ, কিউ হচ্ছে টোটাল চার্জ আর এ হচ্ছে এরিয়া। তো চার্জ আমি বলেই দিছিলাম 10 মাইক্রোকুলম। ক্ষেত্রফল এ ইকাল টু পাই আর স্কোয়ার, আমি আর 10 দিয়ে দিছিলাম। তাহলে দেখো পাই 3.1416, আর এর মানটা হচ্ছে 10 সেন্টিমিটার দিছিলাম, তাহলে 0.1 মিটার, এর উপর স্কোয়ার করে দিলা। এটা করলে তুমি পেয়ে যাবে পাতের ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার। যাই হোক, ডেটাগত ভুল কোনো বিষয় না, তোমরা একটু দেখে নিও এটা। এবার এখানে একটা বসাই দিলে তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব কুলম্ব পার মিটার স্কোয়ার। এই যে প্রত্যেক পাতের চার্জ ঘনত্ব পেয়ে গেলাম। এবার আসো গ প্রাইমে কি বলছে। এই যে দেখো, আমাদের ধারক মধ্যবর্তী স্থান, শুরুতে বায়ু ছিল, এখানেও চার্জ আছে, এপার চার্জ আছে, তাহলে যেখানে চার্জ আছে সেখানেই একটা তড়িৎ ক্ষেত্র আছে, আর তড়িৎ ক্ষেত্র আছে মানে তার একটি ইফেক্ট আছে, আর তড়িৎ ক্ষেত্র ইফেক্টকেই প্রাবল্য বলা হয়। তোমরা জানো মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম প্রাবল্য। তো সেই প্রাবল্য বের করার সূত্র আমরা কি জানি, ই ইকাল টু, গতদিনই তোমাকে শিখাইছিলাম যে গোলক এবং দুইটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে প্রাবল্য বের করার সূত্র, এটা পূর্ব করে দিছি, প্রমাণও করে দিছি, ই ইকাল টু সিগমা বাই এপসিলন। যেহেতু শূন্য মাধ্যম তাই এপসিলন নট দিলাম, সিগমা বাই এপসিলন নট। আবার তুমি চাইলে এই সিগমাকে এখানে ব্যবহার করতে পারো, অথবা তুমি আর একটা কাজ করতে পারো, সিগমা ইকাল টু আমরা কিউ বাই এ এপসাইলন নট। ইচ্ছা তুমি সিগমার মান এখানেও ব্যবহার করতে পারো, অথবা পুরো অঙ্কটাই করতে পারো, কারণ পরীক্ষায় তো আর 2 অঙ্ক আসবে না, আসলে একটা আসবে। সিগমার মান, কিউ এর মান এত মাইক্রোকুলম, এর মান এই যে এটা, আর এপসাইলনের মান 8.854 গুণন 10^12 করো, এত নিউটন পার কুলম, এটা চলে আসবে এত নিউটন পার কুলম। গ প্রাইম শেষ, তোমার বইয়ের কোনো অঙ্ক বাঁধবে না, তুমি টেনশন করো না, তোমরা দেখতে থাকো। গ প্রাইম গেল। এবার দেখো, আমাদের আরেকটা তথ্য নিয়ে তোমাদেরকে একটু বলতে হবে, সেটা হচ্ছে ঘ নাম্বার। ঘয়ে বলেছে উৎসের বিভব। তো তোমার আমি সঞ্চিত শক্তি বের করা, সঞ্চিত শক্তিও দেওয়া আছে, একটা সূত্র শিখাইছিলাম, ইউ ইকাল টু হাফ ধারকের ধারকত্ব, আর ভি এর পরিচয় বলছিলাম, ভি হচ্ছে সোর্সের বিভব, উৎসের বিভব, আর কিউ বলেছিলাম ধারকের চার্জ। আবারও শুনে নাও, কিউ ধারকের চার্জ, সি ধারকত্ব, আর ভি হচ্ছে উৎসের বিভব। তাহলে এই ভিটাই চাইছে, তো ভি ইকাল টু আমরা 100% এটা করতে পারবো 2u/c। দেখো 2u/c এটা লিখতে পারবো। তো ইউ এর মান আমি ভাই দিয়ে দিছি, সি এর মান তুমি এই যে বের করলা আগের অঙ্ক থেকে, বের করলে এখান থেকে তুমি উৎসের বিভব পেয়ে যাবে এত ভোল্ট, এত ভোল্ট। দেখতে থাকো। আর ঘ ডবল প্রাইমটা একটু দেখো, ঘ ডবল প্রাইমে বলছিলাম, সরি ঘ প্রাইমে বলছিলাম, এটা ঘ গেল। আর ঘ প্রাইমে বলছিলাম যে যদি ধারকদ্বয়ের মধ্যবর্তী স্থান, ভালো করে দেখো, ধারকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 10 সেন্টিমিটার, কিন্তু আমি এদের মধ্যবর্তী স্থান, আচ্ছা আমার 10 সেন্টিমিটার না কত দিয়েছিলাম, 2 সেন্টিমিটার মনে হয় দিয়েছিলাম।
সরি, আমি মনে হয় একটু মিস্টেক করছি। কত সেন্টিমিটার দিয়েছিলাম একটু দাঁড়াও, তোমরা একটু ভাই কমেন্ট করো তো, ধারক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার দিয়েছিলাম, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো, আমি তাহলে দেখে নিতে পারবো। আচ্ছা, 2 সেন্টিমিটার দিয়েছিলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2 সেন্টিমিটার দিয়েছিলাম, ভেরি গুড। আর দেখো এই যে যে কাঁচফালিটা দিয়েছিলাম, ওটার পুরুত্ব কিন্তু, এটার পুরুত্ব, যে কাঁচফালিটা আসলে পুরুত্ব কেন বলেছি এটাও আবার দেখো। এটা যদি একটা কাঁচফালি এইভাবে রাখবো না কিন্তু, এই যে এইভাবে রাখবো, তার মানে আমার কিন্তু আলটিমেটলি এটা নিয়ে ডিল করতে হবে, বুঝছো? পুরুত্বটাইতে দেখো, এটা যদি কাঁচফালি এইভাবে রাখবো না, কারণ পাত ধারকের ক্ষেত্রে সবসময় এইভাবে রাখা হয়, তার মানে এই যে এর ভিতরে ঢুকাই দিলে এর পুরুত্বটাই কাজ করবে। তো আলটিমেটলি দেখো, ওর পুরুত্বটা বলে এসেছিলাম 0.5 সেন্টিমিটার, তার মানে কিন্তু পুরা জায়গা জুড়ে কাঁচপাত নাই। কাঁচপাত কিন্তু শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে আছে, বাকি জায়গায় ইয়ার আছে। তোমাকে বলছিলাম যে আমি যদি কখনো ধারকের মাঝে আংশিক পূর্ণ করি কোনো একটা পদার্থ দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমাদের ধারকত্ব বের করার সূত্র হয় সি ইকাল টু, তোমাদের মনে থাকার কথা, বলো সূত্র বলো, এপসিলন নট এ, তারপর তোমার ছিল ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটা আমাদের সূত্র ছিল। তাহলে অ্যাপসিলন নটের মানও জানি, এ এর মানও জানি, ডি, ডি এর পরিচয় বলো, ডি এর পরিচয়, ডি হচ্ছে দূরত্ব, সেপারেট ডিস্টেন্স 2 সেন্টিমিটার, তার মানে 2 গুণন 10⁻²মিটার। টি এর মান 0.5 সেন্টিমিটার, 0.5 গুণন 10⁻²মিটার। কে এর মান বলেই দিছি 80, তাহলে বসালে 100%। সি এর মান এটা প্রাইম দিয়ে দিলাম, তো সি প্রাইমের একটা মান পাবে, আগেও সি পাইছিলে, তাহলে কমেন্ট করে দিবে যেহেতু সি ইকাল টু নট সি প্রাইম, ওই যে আগে শূন্য মাধ্যমে, আর এটা হচ্ছে পরে কাজ রাখার পরে, অতএব বিশ্লেষণ করে দিবে। বুঝতে পারার কথা তোমাদের। আচ্ছা, লাস্টেরটা, এটা গত ক্লাসে তোমারে করাইছি, লাস্টের অঙ্কটা, ওই যে বলছিলাম যে যদি আংশিক পূর্ণ করি, যদি পরিপূর্ণ না করে যদি কোনো পদার্থ দ্বারা আংশিক, আরে ভাই ব্যাপারটা যদি এরকম হতো যে এদের মধ্যবর্তী ডিস্টেন্সও 2 সেন্টিমিটার, যে কাঁচের ফলক দিছি তার পুরুত্বও যদি 2 সেন্টিমিটার হতো, তাহলে বুঝতাম যে পুরাটাই পূর্ণ করছি। তাহলে সেক্ষেত্রে সূত্র হতো সি ইকাল টু এপসিলন নট কে বাই ডি, তখন কে এর মান 80 বসাই দিয়ে অঙ্ক করতাম, কিন্তু এখানে পুরাটা করি নাই, এরকম টাইপ কিছু একটা দিছি, এরকম টাইপ কিছু একটা দিছি, যার কারণে এই সূত্রটা, এই সূত্র চলে আসছে। সরাসরি সূত্র ব্যবহার করা যাবে, উই নো লিখে এই সূত্র ব্যবহার করে দিবে, উই নো। আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে, একটা কাজ করি, যেহেতু ঝামেলা হচ্ছে,
আমি আর একটা অঙ্ক করায় ক্লোজ করে দিচ্ছি, বুঝছো? আর একটা অঙ্ক করায় ক্লোজ করে দিচ্ছি। না, যেহেতু নেট জ্বালাচ্ছে, বুঝছো, কোনো কারণে হয়তো ওয়াইফাই প্রবলেম হয়েছে আর কি আলটিমেটলি। দেখো আমি আর একটা অঙ্ক তোমার দেখাই। এটাও বুয়েটের ম্যাথ, সৃজনশীলে আসার মতো অঙ্ক। একটু দাঁড়াও, আমি অঙ্কটা তোমাদের জন্য ইয়ে করলাম। আচ্ছা শোনো, একটা কাজ করি, তোমরা আমার বিকালে আজকে ক্লাস আছে 5টা থেকে 6টা। যেহেতু তোমরা অনেকেই ফ্রি আছো, এখন কোনো কাজ নেই তোমাদের, যেহেতু মানে এখন নেটওয়ার্ক একদমই মানে খারাপ ব্যবহার করছে আর কি। তো আলটিমেটলি যে কাজটা করি, আমি যদি পারি তোমাদেরকে, তোমরা একটু কষ্ট করে, আর না হলে পরে দেখে নিবা, সমস্যা নেই। আমি আরও তোমার 2-3টা অঙ্ক করাবো এবং ওই আজকে ধারকের একটু সমবায় পড়াবো, বুঝছো? এটা তোমরা একটু কষ্ট করে যে কাজটা করো, তোমরা করো, ওই আজকে বিকাল 6টা 15, 6টা 15-র দিকে তোমার আমি একটু হালকা লাইভ নিয়ে দেবো, হালকা 6টা 15-র দিকে। তোমরা একটু সবাই যারা থাকো, এখন মানে ব্লার আসতেছে, মানে কোনোভাবে হচ্ছে না আর কি, বুঝছো? ঝাপসা করলে লিখতে গেলেই ব্লার আসতেছে আর কি। তো ঠিক আছে, হ্যাঁ রাতেই দিয়ে দিচ্ছি। না অত রাতে না, 10টা না। আর একটা কাজ করতে পারি, 7টার দিকে নিলে কি তোমাদের প্রবলেম হবে? 7টা, সন্ধ্যা 7টায় কমেন্ট করো তো একটু, 7টার দিকে নিলে আজকে। সন্ধ্যা 7টার দিকে নিলে প্রবলেম হবে কিনা একটু কমেন্ট করো। ঠিক আছে, ওকে। আর যাদের প্রবলেম হবে পরে দেখে নিও ভাই, আমি মানে আলটিমেটলি করে দিই, ক্লোজ করে দিই, মানে বৃষ্টি হলে ওয়াইফাই ডাউন হয়ে যায়, বুঝতে পারছো?